সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মাসুদ চৌধুরী, প্রভাষক, লক্ষ্মীছড়ি সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর আমাদের আলোচনা থাকবে। শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা বিশ্ব মানচিত্রের প্রতি লক্ষ্য করো এবং এর সবুজ এই অংশটি চিহ্নিত করার চেষ্টা করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ধারণা ঠিক আছে। এই সবুজ অংশটি হলো জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। প্রিয় শিক্ষার্থীরা, একে কেন উপদ্বীপ বলা হয় সে সম্পর্কে আমার পূর্বের ক্লাসে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছিল। তারপরেও তোমাদের রিভিউর জন্য আমি এই বিষয়টি আরও একবার উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভূখণ্ডের 3 পাশ জলরাশি দ্বারা পরিবেষ্টিত দেখতে পাবে। চিত্রে সেই ইঙ্গিতই দেওয়া হচ্ছে যে এর 3 পাশ তীর চিহ্নিত অংশগুলো তোমরা লক্ষ্য করো, এর 3 পাশ জলরাশি দ্বারা পরিবেষ্টিত। তাই এই ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয়, অর্থাৎ এটি হলো আরব উপদ্বীপ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ পরিচিতি প্রাক ইসলামী আরব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শিক্ষণফল তোমরা এক নজরে দেখে নাও। এই পাঠ শেষে তোমরা আইয়ামে জাহেলিয়া সম্পর্কে বলতে পারবে, প্রাক ইসলামী আরবের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দিতে পারবে, প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক ও ধর্মীয় অবস্থার বিবরণ দিতে পারবে। আইয়ামে জাহেলিয়া। সাধারণভাবে আইয়ামে জাহেলিয়া বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার শুরুর পূর্বের যুগকে বোঝায়। আইয়াম শব্দটি আরবি, এর অর্থ যুগ, সময়, কাল প্রভৃতি। আর জাহেলিয়া অর্থ অজ্ঞতা, তমসা, বর্বরতা বা কুসংস্কার। সুতরাং আইয়ামে জাহেলিয়া অর্থ অজ্ঞতার যুগ বা তমসার যুগ। আইয়ামে জাহেলিয়া বলতে সেই যুগকে বোঝায় যে সময় আরবে কোনো প্রকার কৃষ্টি, ধর্মগ্রন্থ বা সূক্ষ্ম ধর্মীয় অনুভূতি বা চেতনা ছিল না। এই সম্পর্কে ঐতিহাসিক পিকে হিট্টি বলেন, সাধারণত জাহেলিয়া শব্দটি অজ্ঞতা বা বর্বরতার যুগকে বোঝায়, কিন্তু বাস্তবে এই শব্দটি এমন একটি সময়কে বোঝায় যখন আরবে কোনো বিধিবিধান ছিল না, কোনো অনুপ্রাণিত ধর্মপ্রচারক ছিল না প্রত্যাদেশ হিসেবে আসা কোনো ধর্মগ্রন্থ। ঐতিহাসিক জে ওয়েলহাউজেন জাহেলিয়া যুগের আরবদের সম্পর্কে বলেন, আরবদের ধর্ম ও রাজনৈতিক জীবন আদিম অবস্থায় ছিল। সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল জীবন সম্পর্কে তারা একেবারেই অজ্ঞ ছিল। তাদের সমাজ ও ধর্মীয় অবস্থা অধঃপতনের সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছেছিল। মূলত খ্রিস্টীয় সপ্তম শতকে ইসলামের আবির্ভাবের পূর্বে, যখন আরব উপদ্বীপে আইন কানুন, নীতি নৈতিকতা, শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বুদ্ধিবৃত্তি, মানবতাবোধ, অর্থনৈতিক স্বাধীনতা সহ আর্থ-সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে বিশৃঙ্খলা ও নৈরাজ্য বিরাজ করত, সেই সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। তবে হিট্টির মতে আইয়ামে জাহেলিয়ার এই সংজ্ঞা সমগ্র আরব উপদ্বীপের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না, কেননা ওই সময় দক্ষিণ আরব একটি শিক্ষিত ও সংস্কৃতি সম্পন্ন সমাজের প্রতিনিধিত্ব করেছিল। এই সংজ্ঞা শুধু হেজাজ, নজদ ও নফুদ এলাকার ক্ষেত্রেই প্রযোজ্য। আরব উপদ্বীপের দক্ষিণাঞ্চলের বাস্তবতা বিবেচনায় নিয়ে পিকে হিট্টির প্রদত্ত মতামত গ্রহণ করাই অধিকতর ইতিহাসসম্মত। আইয়ামে জাহেলিয়ার সময়কাল। আইয়ামে জাহেলিয়ার সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কোনো ঐতিহাসিকের মতে হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির পর থেকে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত এই সুদীর্ঘ সময়কে আইয়ামে জাহেলিয়া বলে। আরব ঐতিহাসিকদের মতে হযরত ঈসা আলাইহিসসালামের তিরোধানের পর থেকে ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়।
ইউরোপীয় ঐতিহাসিক আর.এ. নিকলসন ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী সময়কে আইয়ামে জাহেলিয়ার সময়সীমা বলে উল্লেখ করেছেন। ঐতিহাসিক পি.কে. হিট্টি তার এই অভিমতকে সমর্থন করে বলেন, জাহেলিয়া যুগ একদিক থেকে আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত সময়কে বোঝায়। তবে বিশেষ করে এখানে এটি ইসলামের আবির্ভাবের অব্যবহিত পূর্বের 100 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। নিকলসন ও হিট্টির এই মতটি আইয়ামে জাহেলিয়ার সময়সীমা সম্পর্কে অধিকতর গ্রহণযোগ্য। ইসলাম আসার অব্যবহিত আগের সময়কেই যে আইয়ামে জাহেলিয়া বলা হয়, পবিত্র কোরআনেও তার ইঙ্গিত মেলে। সূরা আলে ইমরানে বলা হয়েছে, তোমরা একটি ভীষণ অগ্নিকুণ্ডের প্রান্তসীমায় অবস্থান করছিলে। আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝো? প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা। প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ও নৈরাশ্যজনক ছিল। উত্তরে বাইজান্টাইন এবং দক্ষিণে পার্সিক সাসানীয় শাসিত কিছু অঞ্চল ছাড়া সমগ্র আরব উপদ্বীপ ছিল স্বাধীন। তবে সেখানে কোনো কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ ছিল না। শহরের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলেও মরুবাসী বেদুইনদের রাজনৈতিক জীবন মোটেই সুখকর ছিল না। গোত্রীয় শাসন ব্যবস্থা। প্রাক ইসলামী আরবে কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না। তাই আরবরা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গোত্রীয় শাসন ব্যবস্থা চালু করেছিল। এসব গোত্রের মধ্যে ছিল বনু বাকর, বানু তাগলিব প্রভৃতি। আরবের ভূপ্রকৃতির তারতম্যের কারণে এর অধিবাসীদের প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়, যথা শহরের স্থায়ী বাসিন্দা এবং মরুবাসী যাযাবর বেদুইন। শহরবাসী আরবদের রাজনৈতিক অবস্থা কিছুটা ভালো থাকলেও মরুবাসী আরবদের ক্ষেত্রে তা ছিল অরাজকতাপূর্ণ। তবে আরবরা নিজ নিজ গোত্রের নিয়ম-নীতির প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং গোত্রীয় নিয়মেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হতো। তাদের সমাজ জীবনেও গোত্র ছিল বিভিন্ন বিপদ-আপদে রক্ষাকবচ। শেখ বা গোত্র প্রধান। ইসলাম পূর্ব যুগে আরবের প্রত্যেক গোত্রে একজন দলপতি থাকত। তাকে শেখ বলা হতো। বয়স, বীরত্ব, বিচক্ষণতা, অর্থনৈতিক সচ্ছলতা প্রভৃতি বিষয় বিবেচনা করে শেখ মনোনয়ন করা হতো। তার কোনো নির্দিষ্ট মেয়াদকাল ছিল না। নিজের কর্মদক্ষতা এবং গোত্রের নির্বাচক মণ্ডলীর সন্তুষ্টির উপরেই শেখের কর্মকাল নির্ভর করত। তবে শেখের প্রতি আনুগত্য ছিল সর্বজনীন। যুদ্ধ, সন্ধি, ব্যবসায়িক যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে শেখের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। অবশ্য এসব কাজ সাধারণত তিনি একক সিদ্ধান্তে করতেন না। তিনি গোত্রের বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত পরামর্শ সভার সাথে আলোচনা করে তা সম্পাদন করতেন। শেখ যতদিন পরামর্শ সভা বা গোত্রের বিশিষ্ট লোকের সমর্থন পেতেন, ততদিন উক্ত পদে বহাল থাকতেন। আল মালা বা মন্ত্রণা সভা। ইসলাম পূর্ব আরবে আল মালা নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা ছিল। এই পরিষদ মক্কার বিবদমান গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করত। এর উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা এবং মৈত্রী ও সদ্ভাব তৈরি করা। তবে এই পরিষদের কোনো নির্বাহী ক্ষমতা ছিল না, এটি কেবল পরামর্শ দিতে পারত। প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা। পশুপালন। প্রাক ইসলামী আরবের পশুপালন ছিল মরুবাসী বেদুইন সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস। মূলত পশুর জন্য তৃণভূমি ও পানীয় জলের সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করত। শহরবাসী আরবরাও পশুপালনের মাধ্যমে তাদের চাহিদা পূরণ করত। লুটতরাজ। এই সময় পশুপালনের সাথে সাথে লুটতরাজও আরববাসীদের একটি পেশা হিসেবে গণ্য হতো। আরব গোত্রগুলো প্রায় বিভিন্ন স্থান থেকে আগত বণিক গোষ্ঠীকে আক্রমণ করে তাদের মালামাল লুণ্ঠন করত। তাদের মতে এই দস্যুবৃত্তি ছিল ভদ্রলোকের জীবিকা। সুদ ব্যবসা। আরবের বিভিন্ন শহরে সুদের বিনিময়ে অর্থ লেনদেনের প্রচলন ছিল। সুদ ব্যবসায়ীদের মধ্যে ইহুদিদের প্রাধান্য ছিল। সময়মতো ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ বৃদ্ধি পেত এবং সুদের দায়ে ঋণ গ্রহণকারীর পুত্র, কন্যা ও স্ত্রী সুদখোর মহাজনদের দাস দাসীতে পরিণত হতো।
ব্যবসা বাণিজ্য। শহরবাসী আরবগণ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তারা সিরিয়া, মিশর, পারস্য ও ভারতবর্ষের বিভিন্ন নগর বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। এই সময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্রে হিসেবে মক্কা ও মদিনা নগরীর যথেষ্ট খ্যাতি ছিল। মদিনার সাথে ইয়েমেন ও সিরিয়ার বাণিজ্যিক পথের সংযুক্তি থাকায় এর বাণিজ্যিক গুরুত্ব ছিল অনন্য। মক্কার তুলনায় মদিনার প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো ছিল। এখানে কিছু লোক কৃষিকাজের সাথেও জড়িত ছিল। তায়েফও কৃষিপণ্য উৎপাদন হতো বলে জানা যায়। প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থা। অন্যায় ও বিচার। ইসলাম পূর্ব যুগে আরবে পাপাচার, কুসংস্কার, অন্যায় ও বিচার সমাজকে কলুষিত করেছিল। মদপান, জুয়া খেলা, সুদ ও নারী সঙ্গ ছিল তাদের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। ঐতিহাসিক খোদা বক্স বলেন, যুদ্ধ, নারী ও সুরার প্রতি আরবদের তীব্র আসক্তি ছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আরব দেশকে মূর্খতা, বর্বরতা ও মূর্তি পূজায় নিমজ্জিত অবস্থায় পেয়েছিলেন। নারীর অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবে নারীর কোনো সামাজিক অবস্থান ছিল না। এস.এম. ইমামউদ্দিন বলেন, আরব সমাজে নারীর কোনো সুদৃঢ় অবস্থান ছিল না। তাদের জীবন এবং সম্মান ছিল খুবই নড়েবড়ে। এই সময় নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে বিবেচনা করা হতো। পুরুষেরা ইচ্ছেমতো বিয়ে করতেও তালাক দিতে পারত। বিবাহ এবং তালাকের কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। বিমাতা এবং ভগ্নীকেও বিবাহ করার প্রথা ছিল। একাধিক স্ত্রী থাকার পরেও পুরুষেরা দাসীদের উপপত্নী হিসেবে ব্যবহার করত। নারীরা পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে বিক্রি হতো। মৃত স্বামী, পিতা বা নিকটাত্মীয়র সম্পত্তি থেকেও তারা বঞ্চিত হতো। তবে অভিজাত পরিবারে নারীর অবস্থান মোটামুটি সন্তোষজনক ছিল বলে মনে হয়। আবু জেহেলের মা এবং বিবি খাদিজা দুজনেই সম্ভ্রান্ত এবং ধনাঢ্য মহিলা ছিলেন। কন্যা সন্তানদের হত্যা। ইসলাম পূর্ব আরবে কন্যা সন্তান জন্ম দেওয়া ছিল অত্যন্ত লজ্জাকর ব্যাপার। অনেক পিতা লজ্জার ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। অনেকে দারিদ্র্যের ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেও কুণ্ঠাবোধ করত না। বনু কুরাইশ ও বনু তামিম গোত্রের লোকেরা কন্যা সন্তানকে হত্যা করে গর্ববোধ করত। দাস দাসীদের করুণ অবস্থা। আরব সমাজে দাসপ্রথা প্রচলিত ছিল। পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে দাস দাসী বিক্রি হতো। তাদের কোনো স্বাধীনতা এবং সামাজিক মর্যাদা ছিল না। দাস দাসীদের উপর নিষ্ঠুর আচরণ করা হতো। দাসীদের উপপত্নী হিসেবেও ব্যবহার করা হতো। তাদের জীবন মরণ, সুখ দুঃখ প্রভুর মর্জির উপর নির্ভর করত। প্রভুর অনুমতি ছাড়া তাদের বিয়ে করারও অধিকার ছিল না। দাস দাসীদের সন্তানের উপর প্রভুর মালিকানা স্বীকৃত ছিল। নৈতিক অবক্ষয়। ইসলাম পূর্ব আরব ছিল নৈতিক ও সামাজিক অবক্ষয়ে পরিপূর্ণ। পরনিন্দা, পরশ্রী কাতরতা, আভিজাত্যের দম্ভ, চুরি, ধর্ষণ, মদপান, খুন ইত্যাদি গর্হিত কাজ সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এই সময় নারী পুরুষ অবাধে মেলামেশা করতে পারত। কুসংস্কার। ইসলাম পূর্ব আরব সমাজে কুসংস্কার এত বেশি ছিল যে তারা কোনো কাজ করার পূর্বে তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য পরীক্ষা করত। যুদ্ধে যাওয়ার পূর্বে তারা বীর পূর্বপুরুষদের পূজা করা সহ নানা কুসংস্কারে আচ্ছন্ন ছিল। নৈতিক গুণাবলী। ইসলাম পূর্ব আরবে নানা বিশৃঙ্খল ও অনৈতিক কার্যক্রম বিরাজমান থাকলেও আরবদের মধ্যে কতগুলো নৈতিক গুণাবলী বিদ্যমান ছিল। তাদের চরিত্রে অতিথিপরায়ণতা, তেজস্বিতা, স্বাধীনতা প্রীতি, উদারতা, নিঃসংকোচ বোধ, সাহসিকতা প্রভৃতি মহৎ গুণের সমন্বয় দেখা যায়। আরবদের মতো অতিথিপরায়ণ জাতি পৃথিবীতে দুর্লভ। অতিথি চরম শত্রু হলেও তারা প্রতিশোধ গ্রহণ করত না। পাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা। সাহিত্য চর্চা। প্রাক ইসলামী যুগে আরবরা সাহিত্য চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করে। এই সময় অনেক কাসিদা বা গীতিকাব্য রচিত হয়। নিজ বংশের গৌরব গাথা ও বিভিন্ন যুদ্ধের কাহিনী নিয়ে এসব গীতিকাব্য রচিত হতো। ঐতিহাসিক পিকেহিট্টির মতে পৃথিবীতে অন্য কোনো জাতি আরবদের মতো সাহিত্য চর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ত একগ্রতা প্রকাশ করেনি। কাসিদা ছাড়াও সাজা বা অন্তমিলযুক্ত পদ্যের কথা জানা যায়। অবশ্য কাসিদাই ছিল বেশি প্রচলিত কাব্যরীতি। তখনকার আরবদের কাব্যচর্চা সম্পর্কে ব্রিটিশ প্রাচ্যবিদ আর.এ. নিকলসনের মন্তব্য হলো, সে যুগে কবিতা শুধু
কিছু সংস্কৃত মনা লোকের বিলাসিতার বস্তুই ছিল না, বরং এটি ছিল তাদের সাহিত্য প্রতিভা প্রকাশের একমাত্র মাধ্যম। উকাজ মেলা ও সাবায়ে মুআল্লাকাত। প্রাক ইসলামী যুগে আরবদের সাংস্কৃতিক জীবনে উকাজ মেলা বিশেষ গুরুত্ব ছিল। প্রতি বছর হজের মৌসুমে মক্কার উপকণ্ঠে অবস্থিত উকাজ নামক স্থানে এ মেলা বসত। উকাজ মেলায় স্থানীয় বিভিন্ন পণ্য দ্রব্যের পাশাপাশি অনেক বিদেশি পণ্য প্রদর্শিত হতো। এ মেলায় নাচ গান, নানা রকম খেলাধুলা এবং ঘোড়দৌড় ও উষ্ট্রদৌড় প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হতো। তবে মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা। কবিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করতেন। বিচারকদের রায়ে শ্রেষ্ঠ কবিকে পুরস্কার দেওয়া হতো। প্রতিযোগিতায় সেরা হিসেবে বিবেচিত 7টি কবিতা সোনালী হরফে লিখে কাবা ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো। এরূপ 7টি কবিতা একত্রে সাবায়ে মুআল্লাকাত নামে পরিচিত। প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবদের ধর্মীয় অবস্থা খুব শোচনীয় ছিল। অধিকাংশ লোকই জড় পূজা, সৌর পূজা এবং নানা ধরনের ধর্মীয় কুসংস্কারে লিপ্ত ছিল। ঐতিহাসিক উইলিয়াম মুরের মতে, তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা ও বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুহেলিকাপূর্ণ ভয় ভীতিতে। ইসলাম পূর্ব আরবে প্রধানত 5 প্রকার ধর্মাবলম্বী লোক বসবাস করত, যথা জড়বাদী বা প্রকৃতি পূজক, মূর্তি উপাসক বা পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান ও হানিফ সম্প্রদায়। মধ্য আরবের মক্কায় কাবাগৃহ কেন্দ্রিক গড়ে ওঠে নগর রাষ্ট্র। এখানকার অধিবাসীরা অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ করত। প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থার বিবরণ দাও। আল মালা কি? সাবায়ে মুআল্লাকাত কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমার জন্য বাড়ির কাজ থাকবে এবং অবশ্যই তা বাড়িতে সম্পন্ন করবে। প্রাক ইসলামী আরব অধিবাসীদের নৈতিক গুণাবলীর বিবরণ দাও। তোমাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে সে প্রত্যাশা রেখে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।